আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা উত্তর গাজার বেইত লাহিয়ার পশ্চিমে আল আতাত্রা এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর এক জটিল অভিযান পরিচালনা করেছেন। ব্রিগেডসের তরফে জানানো হয়, তারা দুটি শাহবাজ এক্সপ্লোসিভ ডিভাইস এবং একটি ট্যান্ডেম শেল দিয়ে ৩টি ইসরায়েলি সামরিক যানকে আঘাত করেন। এরপর অন্য একটি ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রচণ্ড মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হন তারা। এই অভিযানে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হন। পরে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহতদের সরিয়ে নেয় বলে জানায় হামাসের সামরিক শাখা। এর আগে সূত্রের বরাতে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, নারীদের পোশাক পরে একটি ইসরায়েলি আন্ডার কাভার ইউনিট উত্তর গাজার খান ইউনিসের সালাহ আল দিন স্ট্রিটের পশ্চিমে ঢুকে ইসরায়েলি বন্দীদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। সূত্র নিশ্চিত করেছে, ইসরায়েলি সেনাদের এই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় সেনারা গাজার প্রতিরোধ গোষ্ঠী আল নাসের সালাহ আল দিন ব্রিগেডের কমান্ডার সালাহ আল দিন আহমেদ সারহানকে হত্যা করে এবং তার স্ত্রী ও সন্তানদের অপহরণ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী সমগ্র গাজা দখলের ঘোষণা দেওয়ার পর গিডিয়ন্স চ্যারিয়টস শিরোনামে উপত্যকাটিতে বিস্তৃত স্থল হামলা শুরু করেছে ইহুদিবাদী বাহিনী। প্রতিরোধ যোদ্ধারাও মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করে চলেছেন। গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ার প্রেক্ষিতে ইসরায়েলের হাইফা বন্দরে নেভাল ব্লকেড আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। এবার কৌশলগত বন্দরটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন তারা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবার সব ম্যারিটাইম কোম্পানিকে সতর্ক করে বলেছে, যাদের জাহাজ হাইফায় নোঙর করা হয়েছে অথবা ওই বন্দরে যাবার পথে রয়েছে, তারা যেন এই ঘোষণা এবং ভবিষ্যতের সতর্কতাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করেন। ইয়েমেনের সামরিক হামলায় এইলাত নামে পরিচিত ইসরায়েলের উম্মে আল রাশরাশ বন্দর কার্যত অচল হবার পর ইয়েমেনের তরফ থেকে নতুন অবরোধের ঘোষণা এল। ব্রিগেডিয়ার সারি নিশ্চিত করেন, ইয়েমেনের সামরিক বাহিনী ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সমর্থনে আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। তিনি বলেন, গাজার উপর আগ্রাসন বন্ধ এবং উপত্যকাটি থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ঘোষণা করেছেন, গাজা উপত্যকার পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে। ঠিক এমন সময়ে নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। এর আগে গাজায় সীমিত পরিমাণে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দিয়ে তিনি বলেন, কূটনৈতিক কারণে দুর্ভিক্ষ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল ২ মাসেরও বেশি সময় ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি রেখেছে। তা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল এমনকি যুক্তরাষ্ট্র থেকেও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু বলেছেন, ব্যবহারিক ও কূটনৈতিক ২ কারণেই গাজার জনগণকে দুর্ভিক্ষে পড়তে দেওয়া যাবে না। আমাদের মিত্ররাও গণ অনাহারের ছবি সহ্য করবে না। তবে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি নিয়ে ইসরায়েলি সরকারের মধ্যে চরম দ্বিমত দেখা গেছে। ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করার বিরোধিতা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জিম্মিরা কোনো মানবিক সহায়তা পাচ্ছে না, তাহলে আমরা এই সহায়তা দেব কেন? ইতামার বলেন, প্রধানমন্ত্রী গুরুতর ভুল করছেন। তার এই সিদ্ধান্তে কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই। হামাসকে কেবল ধ্বংস করা উচিত, কোনোভাবেই তাদের বাঁচিয়ে রাখার সুযোগ দেওয়া ঠিক হবে না। গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি হামলা জোরদার হবার পর যুক্তরাষ্ট্রসহ তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছে, যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্য সফর করলেও ইসরায়েলে যাননি। এরপর ২ দেশের অবনতিশীল সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রতিবেদন সামনে আসে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, গাজায় অনেক মানুষ অনাহারে রয়েছে।
এদিকে গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গাজার পরিস্থিতিকে অসহনীয় উল্লেখ করে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে কঠিন প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে দেশ তিনটি। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর ব্যবস্থা নেবেন। বিবৃতিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ঔষধ ও পানি প্রবেশে বাধা দেওয়া স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা করেন তারা। দেশগুলো বলেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, 18 জুন নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনে সভাপতিত্ব করবে। ইসরায়েল গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার মতো পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে আবার জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড। ইসরায়েলকে তিনি গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করার অনুমতি দেওয়ারও আহ্বান জানান। 2014 সাল থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আসা দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা ভূখণ্ড পরিবর্তন কিংবা হ্রাস করা যাবে না। এ বিষয়ে সুইডেনের অবস্থান দৃঢ়। একই কথা বলেছে ফিনল্যান্ডও। গাজায় মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। সামাজিক মাধ্যমে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে বলেছেন, গাজায় অবাধ মানবিক পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। মানবিক সাহায্য নিয়ে রাজনীতি করা উচিত নয়। একই সঙ্গে তারা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুতি একটি যুদ্ধ অপরাধ। গাজাবাসীকে বাস্তুচ্যুত করে কোনো সমাধান আসবে না। যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপে উদ্বেগ বাড়ছে ভারতের। সর্বশেষ ভারত ভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক এবং কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই এজেন্সিগুলো জেনে শুনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধা দিচ্ছে। দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস এক বিবৃতিতে জানান, অসংখ্য অজ্ঞাত ব্যক্তির ওপর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব, যাতে অবৈধ অভিবাসন নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়। এদিকে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে 5% কর পরিশোধের নতুন আইন পাশ হতে যাচ্ছে। মার্কিন নাগরিক এবং দেশেই যাদের জন্ম তারা এই করের আওতাভুক্ত থাকছেন না। এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। কারণ ভারত যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স পায়। 2023-24 অর্থ বছরে ভারতে $118.7 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যার 27.7% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বিলটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণাঙ্গ ভোটের অপেক্ষায়। পাশ হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 45 লাখ ভারতীয় অর্থনৈতিক ও সামাজিক জীবনে এর বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এ চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির নীতিমালা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানান তিনি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 ঘণ্টার বেশি সময় ধরে ফোন আলাপের পর সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে সংঘাত নিষ্পত্তির মূলনীতি, চুক্তি স্বাক্ষরের সময়সীমা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। এদিকে ফোন আলাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানান, আলোচনাটি খুব ফলপ্রসূ হয়েছে। রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধের অবসান ঘটানো। 2025 সালের শুরু থেকে আলফা ম্যান খ্যাত রুশ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একটি তৃতীয় ফোন আলাপ। ক্রেমলিন বলেছে, তুরস্কে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। 3 দিন আগে ইস্তাম্বুলে দুই পক্ষের আলোচনায় 1000 বন্দী বিনিময়ের চুক্তি হয় এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।